নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। সংসার জীবনে বিতস্পৃহ কেউ কেউ সন্ন্যাসী সংঘে যোগদানের সুযোগ না পেলেও মঠে থেকে গিয়েছিলেন। যেমন ফুটকো গোপালের বড় ভাই মঠে থাকতেন এবং ফুল বাগান, তরি তরকারি বাগান সব দেখাশোনা করতেন। তিনি ছিলেন সবারই বড়দা। তার আগে ছিলেন জনৈক চাটুর্যে। স্বামী প্রেমানন্দজি মহারাজ এপ্রিলে 1900 তারিখে চিঠিতে লিখছেন, আজ 8 দিন হলো গোপালদা ঢাকায় গিয়েছে। চাটুর্যে এখন একম এবং অদ্বিতীয়ম। মঠে বাসস্থানের অভাব বরাবরই, তবে আমাদের এই আলোচ্যকালে সেই সমস্যা ছিল খুবই বেশি। কলিকাতায় ভক্তদের অধিকাংশই দিনে এসে প্রসাদ গ্রহণ করে চলে যেতেন। শ্রীমা অর্থাৎ মাস্টার মহাশয় এর মতো 2-1 কষ্টে সৃষ্টে রাত্রিবাস করতেন। বিশেষ সমস্যা দেখা দিত বিদেশি অতিথিদের নিয়ে, যারা কোনো না কোনো কারণে মঠবাস করতে চাইতেন। মঠের সাধু সঙ্গ, মঠের পরিবেশ, পবিত্র আধ্যাত্মিক পরিবেশ, কুলুকুলু গঙ্গার ধ্বনি এবং প্রচুর পশু পাখির গুঞ্জন হয়তো এসবের আকর্ষণে। যেমন মিসেস সেভিয়ার মায়াবতী থেকে মঠে এসে পৌঁছালেন 27 মার্চ 1901। তিনি মায়াবতীর জমির উইল কার্য সম্পাদন করেন এবং ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি ও মিস বেল মঙ্গলবার 10 ডিসেম্বর 1901 তারিখে মঠে এসে পৌঁছান। এই 2 বারই তারা মঠের মাঠে তাঁবু খাটিয়ে বাস করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দজির 12 ডিসেম্বর 1901 চিঠি বিশেষ সাক্ষ্য দেয়। মিসেস বুল কলকাতায় দ্বিতীয়বার এসেছিলেন সম্ভবত 1902 সালের ফেব্রুয়ারি মাসে। কলকাতার একটি হোটেলে কয়েকদিন থেকে বেলুর মঠে এসে বাস করেছিলেন তাঁবু খাটিয়ে। তখন তার সঙ্গী ছিলেন মার্গারেট এলিজাবেথ, আমাদের ভারত কন্যা নিবেদিতা। মায়াবতী আশ্রমের জমি জমার আইন মাফিক একটা সুষ্ঠু সমাধানের জন্য মিসেস সেভিয়ার কলকাতায় এসেছিলেন স্বামী স্বরূপানন্দজির সাথে। মাঠের ওপর তাঁবু খাটিয়ে মিসেস সেভিয়ার ও সিস্টার ক্রিস্টিন কিছুদিন মঠবাস করেন। শ্রী ঠাকুরের জন্মোৎসব দেখে মিসেস সেভিয়ার মায়াবতীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন 1 এপ্রিল 1903 সালে। মঠের দক্ষিণে 1 ফার্লং দূরে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। আমাদের এই আলোচ্যকালে এই বাড়ি কয়েকবারই ভাড়া নিতে হয়েছিল। 1901 সালে মঠে দুর্গাপূজার সময়
শ্রী মাতা ঠাকুরানী এবং তার কয়েকজন সঙ্গিনীকে নিয়ে সেখানে বাস করেছিলেন। দার্জিলিং এর উকিল মহেন্দ্রনাথ ব্যানার্জি স্ত্রী কাশীশ্বরী দেবী 1902 খ্রিস্টাব্দে প্রথম দিকে 4 মাস এই বাগান বাড়িতেই বাস করেছিলেন। এছাড়াও অতীতে আমাদের বিদেশি অতিথিদের জন্য বালি হাউস ভাড়া নিতে হতো। বলাই বাহুল্য, স্বামীজি মঠে উপস্থিত থাকলে অতিথিদের ভিড় লেগেই থাকত। বেলুড়ে নিজস্ব বাড়িতে মঠ উঠে আসবার আগেই নীলম্বর বাবুর বাগানে মঠবাসীদের সাথে 2-1 স্কুল কলেজের পড়ুয়াও থাকবার সুযোগ পেয়েছিলেন। 1900 খ্রিস্টাব্দের 11ই মার্চ এই ধরনের আবাসিকদের মধ্যে ছিলেন বলেন ব্যানার্জি এবং শৈলেন ব্যানার্জি, নরেশচন্দ্র ঘোষ, প্রবোধ কুমার চন্দ্র, অব্জ কুমার চন্দ্র, খগেন্দ্রনাথ রায়চৌধুরী। এদের মধ্যে নরেশ ঘোষ বালি রিভার্স থমসন স্কুলের 3য় শ্রেণীর ছাত্র ছিলেন। প্রবোধ কুমার চন্দ্র ওই বিদ্যালয়েরই 4র্থ শ্রেণীর ছাত্র। অব্জ কুমার চন্দ্র ওই বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। খগেন্দ্রনাথ ওই বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, অর্থাৎ নিতান্তই বালক তখন এরা। দার্জিলিং এর সরকারি উকিল মহেন্দ্রনাথ ব্যানার্জি 5 ছেলের মধ্যে এই বলেন্দ্র ছিলেন প্রথম পুত্র এবং শৈলেন্দ্র 3য় পুত্র। স্বামী প্রেমানন্দজির একটি চিঠি থেকে জানা যায় যে বলেন্দ্র এবং শৈলেন্দ্র মঠবাড়ির দোতলায় বাস করতেন। গঙ্গা পেরিয়ে তারা কলকাতার স্কুলে বা কলেজে পড়তে যেতেন। এই ছাত্রাবাস সম্বন্ধে প্রত্যক্ষদর্শীর আরেকটি বিবরণ আমরা পেয়ে থাকি স্বামী প্রেমানন্দজি মহারাজের এপ্রিলে 1900 তারিখে লেখা একটি চিঠিতে। সেখানে চিঠির একাংশে এরকম: তার 2টি ছেলে এই মঠে থাকে, বালি স্কুলে পড়তে যায় আর থাকে পুর শরৎ সরকারের মাস্তুতো ভাই গৌর। সে সকল কাজে দড়, পড়ায় ফাঁকি মারে। আর স্বামীজির দুঃসম্পর্কে একটি ছেলে থাকে, ওপরে চাটুর্যে সাহেবের 2টি ছেলে থাকে। এখানে দমদম মাস্টারের 2টি ছেলের কথা উল্লেখ আছে। মঠের এই ছাত্রাবাস কতদিন চলেছিল তা জানা নাই। ছাত্রাবাসে দেখাশোনা করতেন প্রথম দিকে স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, পরে বুড়ো বাবা অর্থাৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজ। সে সময় মঠের স্থানের অভাব এবং অর্থের অভাব প্রকট। এসব অসুবিধা অগ্রাহ্য করেও মনে হয় ছাত্রাবাস 2 বছরের বেশি এবং স্বামীজির মহাসমাধির সময়ও চালু ছিল। জনশ্রুতি আছে একটি ছাত্রের বিছানায় মূত্রা ত্যাগ করার বদ অভ্যাসের জন্য ছাত্রাবাসের অকাল মৃত্যু ত্বরান্বিত হয়েছিল। এই প্রসঙ্গে সংক্ষেপে স্মরণ করা যায়, স্বামীজি মহাসমাধির পর স্বামী শারদানন্দজির উদ্যোগে 64/1 নম্বর মেছুয়া বাজার স্ট্রিটে কলেজের ছাত্রদের জন্য তিনি বিবেকানন্দ স্মৃতি মন্দির নামে একটি ছাত্রাবাসের শুভ আরম্ভ করেছিলেন 18 জুন 1903 সালে। ছাত্রাবাসের সাফল্যে উৎসাহিত শারদানন্দজি একটি চিঠিতে লিখেছিলেন, I am thus sure its influence will grow with time. কিন্তু ইংরেজ সরকারের ভয়ে বাড়ির মালিকগণ এই যুবকদের ছাত্রাবাসের জন্য বাড়ি দিতে অস্বীকার করায় এই সুন্দর প্রতিষ্ঠানটির
বছর খানেক পরেই অকাল মৃত্যু হয়েছিল। অবশ্য অল্প সময়ের মধ্যেই শশী মহারাজ রামকৃষ্ণানন্দজির উৎসাহে মাদ্রাজে গড়ে উঠেছিল স্কুলের ছেলেদের জন্য একটি অবৈতনিক ছাত্রাবাস। সময় লক্ষণীয় যে 20-এর দশক থেকে এই দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কেন্দ্রের স্কুল ও কলেজের ছাত্রদের নিয়ে ছাত্রাবাস বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। নিজস্ব জমিতে মঠ প্রতিষ্ঠা হওয়ার আগেই ঘণ্টা ধরে মঠের দৈনন্দিন জীবন পরিচালিত হচ্ছিল। মঠের নিয়মাবলীও তৈরি হয়ে গেছিল। তাছাড়া নিয়মিত পূজা, পঠন পাঠন, বিভিন্ন স্থানে আর্তত্রাণ, শিক্ষামূলক সেবার কর্মসূচি চালু হয়েছিল। মঠ নিজস্ব জমিতে স্থানান্তরের পর মঠ জীবনের কিছুটা পুনর্বিন্যাসও করতে হয়েছিল। নিজস্ব জমিতে শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব, স্বামীজির জন্মোৎসব, দুর্গাপূজাদি সব আরম্ভ হয়েছিল। ঠাকুর ঘরে সন্ধ্যারতির গান পরিবর্তিত আকারে চালু হয়েছিল। মঠ ও মিশনের প্রতীক অর্থাৎ এমব্লেম রচনা হয়েছিল। সংঘের লক্ষ্য যে আদর্শবাণী অর্থাৎ মোটো তাতে বিধৃত তা ঘোষিত হয়েছিল। একটি ইংরেজি ও একটি বাংলা মুখপত্র যথাক্রমে প্রবুদ্ধ ভারত এবং উদ্বোধন নিয়মিত প্রকাশিত হতে থাকে। তাছাড়া প্রধানত আলাসিঙ্গা পেরুমালের নেতৃত্বে ভক্তদের দ্বারা মাদ্রাজ থেকে স্বামীজি প্রেরণায় ব্রহ্মবাদীর নামে ইংরেজি পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছিল। এইভাবে দেশে বিদেশে ধীরে ধীরে প্রচার কার্য বিস্তার লাভ করতে থাকে এবং নতুন নতুন কেন্দ্র সংযোজিত হতে থাকে, অর্থাৎ রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রসার ঘটে। এইসব বিষয়ে দ্রুত অগ্রগতি সত্ত্বেও সঙ্গে স্থায়িত্ব ভবিষ্যৎ সম্বন্ধে স্বামীজি সর্বদাই উদ্বিগ্ন ছিলেন। ভারতীয় জনসাধারণের উন্নতির জন্য তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে বলেছিলেন, এটা যখন নিশ্চয় বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমাবো। এ বিষয়ে মেরি হেলকে লেখা স্বামীজির 9/7/1897 চিঠি বিশেষ সাক্ষ্য দেয়। একই ব্যক্তিকে স্বামীজি 30 অক্টোবর 1899 তারিখে লিখেছিলেন, আমরা এক নতুন ভারতের সূচনা করেছি। যথার্থ উন্নত ভারত পরের দৃশ্যটুকু দেখবার অপেক্ষায় আছি। ইতিমধ্যে স্বামীজির নেতৃত্বে দর্শন ও তুলনামূলক ধর্মশিক্ষার জন্য এবং কর্মকেন্দ্র রূপে বেলুড়ে একটি মঠ গড়ে উঠেছিল। বেলুড় মঠকে তিনি প্রধান কেন্দ্র রূপে গড়ে তোলেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন মৃত্যু তার দোরগোড়ায়। তার পরিকল্পনার রূপায়ণ যথেষ্ট দ্রুতগতিতে হতে থাকলেও তিনি নিশ্চিন্ত হতে পারছিলেন না। দ্বিতীয়বার পাশ্চাত্য প্রচার শেষ করে দেশে ফিরেই তিনি উকিলদের সাথে পরামর্শ করেন এবং বেলুড় মঠের সম্পত্তি ইত্যাদি নিয়ে একটি দেবোত্তর ট্রাস্ট করে দেন 30 জানুয়ারি 1901 এবং তিনি নিজেকে দায় দায়িত্ব থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে এসে তার 11 জন সন্ন্যাসী গুরু ভাইকে ওছি পদে নিযুক্ত করেন। স্বামী ব্রহ্মানন্দজি অধ্যক্ষ পদে নির্বাচিত হন। স্বামীজির ইচ্ছানুসারে স্বামী শারদানন্দজি সম্পাদক পদে নিযুক্ত হন। অন্যান্য ইতিহাস প্রসিদ্ধ ধর্ম আন্দোলনের বিকাশ ও পরিণতি আলোচনা করে তদানীন্তন দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ সংঘের ভবিষ্যৎ রূপ কি হবে, এটাই ছিল স্বামীজির নিয়তই চিন্তা। তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে একবার লিখেছিলেন, আমার কেবল ভয় এই যে
এখন তো একরকম খাড়া করা গেল, অতঃপর আমরা চলে গেলে যাতে কাজ চলে এবং বেড়ে যায়, তাই দিন রাত আমার চিন্তা। স্বামীজির এই চিন্তার পরিণতি দেখা গেল রামকৃষ্ণ ভাব আন্দোলনের স্বামীজির স্থূল শরীর থাকতে থাকতেই দুর্দম গতিতে অগ্রসর হয়েছে, আর স্বামীজি লোকচক্ষুর অন্তরালে যেতে সংঘের অন্তর্নিহিত প্রাণ শক্তি স্ফুরিত হয়ে স্বামীজির স্বপ্নকে রূপায়ণ করতে অগ্রসর হয়েছে। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।